স্বাগত বই কথা কয়ের আজকের বিশেষ পরিবেশনায়। আজ আমরা আমাদের ইতিহাসের পাতায় ফিরে যাব এমন এক অধ্যায়ে যা আজও বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক বিশাল রহস্যের মেঘ হয়ে জমে আছে। 29শে মে 1981, একটি অভিশপ্ত রাত। বন্দরনগরী চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা বদলে দিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্রের গতিপথ। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাবসান কি কেবলই কিছু উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তার হঠকারিতা ছিল, নাকি এর আড়ালে ছিল কোনো সুদূর প্রসারী রাজনৈতিক বা আন্তর্জাতিক ষড়যন্ত্র? আজ আমরা কোনো অনুমানের উপর ভিত্তি করে নয়, বরং দেশি বিদেশি গবেষকদের বিশ্লেষণ, সরকারি নথিপত্র এবং সেই উত্তাল সময়ের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে উন্মোচন করব সেই ঘটনার আদ্যপান্ত। ইতিহাসের সেই অকাট্য সত্যের খোঁজে আপনাদের সাথে নিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ অডিও ডকুমেন্টারি, জিয়াউর রহমান ইতিহাসের আড়ালে। চলুন ফিরে যাই সেই উত্তপ্ত মে মাসের দিনগুলোতে। অধ্যায় 1, ঝড়ের আগের নীরবতা। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশ তার প্রথম দশকটিতে পার করেছে এক চরম রাজনৈতিক ও সামরিক অস্থিরতার কাল। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মাত্র 4 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে অস্থিতিশীলতার সূচনা হয়েছিল, তা পরবর্তী বছরগুলোতে রাষ্ট্রের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলে। সেই অস্থির রাজনৈতিক ও সামরিক পটভূমিতেই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত হন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ক্ষমতায় আরোহণ এবং পরবর্তীকালে তার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে এমন এক অধ্যায়, যা একই সঙ্গে রাষ্ট্রীয় পুনর্গঠন এবং কাঠামোগত দ্বন্দ্বের এক জটিল আখ্যান। ঐতিহাসিকদের মতে জিয়াউর রহমানের শাসনকালকে বুঝতে হলে সেই সময়ের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সমীকরণ এবং রাজনৈতিক মেরুকরণকে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, যা চূড়ান্ত পর্যায়ে 1981 সালের ট্র্যাজেডির দিকে দেশকে ধাবিত করেছিল। 1975 সালের নভেম্বরের প্রথম সপ্তাহটি ছিল বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল ও বিশৃঙ্খল সময়। 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত সামরিক অভ্যুত্থানের পর জিয়াউর রহমানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। কিন্তু মাত্র 4 দিন পর 7 নভেম্বর সিপাহী জনতার এক পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পুনরায় মুক্ত হন এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। প্রখ্যাত সাংবাদিক ও লেখক অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ আ লেগাসি অব ব্লাড গ্রন্থে উল্লেখ করেছেন যে জিয়াউর রহমান সেই মুহূর্তে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই ক্ষমতার শীর্ষে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু পরিস্থিতি তাকে দ্রুত দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করে। জিয়াউর রহমান শুরুতে নেপথ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করলেও ক্রমান্বয়ে তিনি প্রত্যক্ষ রাজনীতির মাঠে অবতীর্ণ হন। প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার এই উত্থান দেশের ভেতরে যেমন স্থিতিশীলতার একটি সাময়িক আশ্বাস তৈরি করেছিল, তেমনি সামরিক বাহিনীর ভেতরে ক্ষমতার এক নতুন ভারসাম্যহীনতারও জন্ম দিয়েছিল। ক্ষমতা সুসংহত করার পর জিয়াউর রহমান একটি বেসামরিক রাজনৈতিক কাঠামো নির্মাণের উদ্যোগ নেন। সামরিক শাসন থেকে দেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক বিশ্লেষক মার্কাস ফ্রান্ডা তার গবেষণায় দেখিয়েছেন যে জিয়াউর রহমান চেয়েছিলেন সামরিক বাহিনীর ওপর নির্ভরশীলতা কমিয়ে একটি নিজস্ব রাজনৈতিক ভিত্তি তৈরি করতে। তার এই প্রক্রিয়ার অংশ হিসেবে 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন এবং 1979 সালে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এই রাজনৈতিক রূপান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ মসৃণ ছিল না।
দেশব্যাপী তার ব্যাপক জনপ্রিয়তা এবং অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ সত্ত্বেও রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়ায় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা নিয়ে সমাজে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের একটি বড় অংশের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। সামরিক বাহিনীর ভেতরেও এই রাজনৈতিক রূপান্তরের প্রভাব পড়েছিল অত্যন্ত গভীরভাবে। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাজন ছিল সেই সময়ের সবচেয়ে বড় কাঠামোগত সংকট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা অফিসার এবং যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে আটকে পড়া ও পরবর্তীতে দেশে ফেরা প্রত্যাগত অফিসারদের মধ্যে এক মনস্তাত্ত্বিক ও আদর্শিক দ্বন্দ্ব শুরু থেকেই বিদ্যমান ছিল। মুক্তিযোদ্ধা অফিসাররা মনে করতেন যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে তাদের অগ্রাধিকার থাকা উচিত। অন্যদিকে প্রত্যাগত অফিসাররা ছিলেন পেশাদারিত্ব এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির পক্ষপাতী। জিয়াউর রহমান নিজে একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা হলেও শাসন কাজ পরিচালনার ক্ষেত্রে তাকে এই দুই শিবিরের মধ্যে এক অত্যন্ত জটিল ভারসাম্য রক্ষা করে চলতে হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষকদের বিশ্লেষণে দেখা যায়, সামরিক বাহিনীর ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে জিয়াউর রহমান অনেক ক্ষেত্রেই প্রত্যাগত অফিসারদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিলেন। তার এই কৌশলগত সিদ্ধান্ত অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা অফিসারের মধ্যে তীব্র ক্ষোভ ও বঞ্চনার বোধ তৈরি করেছিল। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল জিয়াউর রহমানের শাসনামলে সংঘটিত একাধিক ব্যর্থ সামরিক অভ্যুত্থান ও বিদ্রোহের মধ্য দিয়ে। ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানকে প্রায় ২০টির মতো ছোট বড় সামরিক অভ্যুত্থান বা বিদ্রোহের সরাসরি মোকাবিলা করতে হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ১৯৭৭ সালের অক্টোবর মাসে ঢাকায় সংঘটিত বিদ্রোহ, যা ঘটেছিল জাপানিজ রেড আর্মির বিমান ছিনতাইয়ের এক চরম সংকটময় মুহূর্তে। ঢাকা ও বগুড়ার সেনানিবাসে ঘটা সেই বিদ্রোহ অত্যন্ত কঠোর হাতে দমন করা হয়েছিল। সরকারি সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে তখন বহু সেনা সদস্যের মৃত্যুদণ্ড ও কারাদণ্ড কার্যকর করা হয়। লরেন্স লিশোলস তার গবেষণামূলক লেখায় উল্লেখ করেছেন যে ১৯৭৭ সালের এই বিদ্রোহ দমন প্রক্রিয়া সামরিক বাহিনীর ভেতরে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল, যা জিয়াউর রহমানের প্রতি এক শ্রেণীর সেনা কর্মকর্তার আস্থাহীনতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই কঠোর পদক্ষেপগুলো সাময়িকভাবে সামরিক শৃঙ্খলা ফিরিয়ে আনলেও তুষের আগুনের মতো অসন্তোষ ভেতরে ভেতরে জ্বলতেই থাকে। ৮০-র দশকের শুরুতে অর্থাৎ ১৯৮১ সাল নাগাদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিতে শুরু করে। একদিকে যেমন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব দেশের অর্থনীতিকে চাপে ফেলেছিল, অন্যদিকে তেমনি জিয়াউর রহমানের নিজের সৃষ্ট দল বিএনপির ভেতরেও অন্তর্কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছিল। দলের ভেতরের বিভিন্ন উপদলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব জিয়াউর রহমানকে ক্রমশ রাজনৈতিকভাবে ক্লান্ত করে তুলছিল। সামরিক বাহিনী থেকে বেসামরিক রাজনীতিতে উত্তরণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবের রুক্ষ মাটিতে বারবার হোঁচট খাচ্ছিল। বেসামরিক প্রশাসন ও সামরিক আমলাতন্ত্রের মধ্যে এক নীরব টানাপোড়েন তখন স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে সামরিক বাহিনীর ভেতরের সম্ভাব্য অস্থিরতা সম্পর্কে সতর্কবার্তা দিচ্ছিল, কিন্তু জিয়াউর রহমান, যিনি এর আগে অসংখ্য সংকট অত্যন্ত সাহসিকতা ও চতুরতার সঙ্গে মোকাবিলা করেছিলেন, তিনি সম্ভবত তার নিজস্ব জনপ্রিয়তা এবং সেনাবাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। সামরিক বাহিনীর ভেতরে মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে যারা তখনও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, তাদের অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা থেকে রাষ্ট্র ক্রমশ দূরে সরে যাচ্ছে। তাদের মতে জিয়াউর রহমান রাজনৈতিক আপোষকামিতার কারণে এমন কিছু শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন যারা স্বাধীনতা বিরোধী। পাশাপাশি সেনাবাহিনীর কমান্ড কাঠামোতে প্রত্যাগত অফিসারদের আধিপত্য তাদের পেশাগত অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বলে তারা বিবেচনা করতেন। এই বঞ্চনা এবং আদর্শিক বিচ্যুতির অভিযোগগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি দীর্ঘমেয়াদী পুঞ্জীভূত ক্ষোভের ফসল।
সামরিক বাহিনীর বিভিন্ন গ্যারিসনে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ সেনানিবাসগুলোতে অফিসারদের ব্যক্তিগত আলোচনায় এই অসন্তোষের বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। এমনই এক জটিল এবং বিস্ফোরক পটভূমিতে 1981 সালের মে মাসটি সমাগত হয়। একদিকে রাষ্ট্রপতির সামনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ, অন্যদিকে সামরিক বাহিনীর ভেতরে পুরনো সহযোদ্ধাদের মধ্যে জমে ওঠা আস্থার সংকট। এই দুইয়ের টানাপোড়েনে বাংলাদেশের রাজনৈতিক আকাশ ক্রমশ মেঘাচ্ছন্ন হয়ে উঠছিল। ইতিহাসবিদরা আজ যখন সেই সময়টির দিকে ফিরে তাকান, তখন তারা দেখতে পান যে একটি ভয়াবহ ঝড়ের জন্য মঞ্চ আগে থেকেই প্রস্তুত হচ্ছিল। ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা হয়তো সেই আসন্ন ঝড়ের তীব্রতা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি, অথবা উপলব্ধি করলেও তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও সামরিক কৌশল গ্রহণে তারা ব্যর্থ হয়েছিলেন। এই পুঞ্জীভূত অসন্তোষ, বঞ্চনা এবং ক্ষমতার দ্বন্দ্বই মূলত সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপট তৈরি করেছিল, যা অচিরেই বন্দরনগরী চট্টগ্রামে এক রক্তক্ষয়ী অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছিল। ঠিক কিভাবে এবং কেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তা বুঝতে হলে সমসাময়িক সামরিক নেতৃত্ব এবং তাদের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কগুলোর দিকে গভীরভাবে দৃষ্টিপাত করা আবশ্যক। ঝড়ের আগের এই নীরবতাই ছিল মূলত এক আসন্ন ধ্বংসযজ্ঞের অশুভ পূর্বাভাস। অধ্যায় 2, সামরিক ও রাজনৈতিক সংকটের ঘনীভবন। 1981 সালের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক অঙ্গনে এক গভীর, জটিল ও বহুমাত্রিক সংকটের পদধ্বনি অত্যন্ত স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের দীর্ঘমেয়াদী পর্যালোচনায় দেখা যায়, রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান সেই সময়ে এমন এক চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিলেন যেখানে তার নিজের হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো এবং তার ক্ষমতার মূল ভিত্তি হিসেবে পরিচিত সামরিক বাহিনী, এই উভয় ক্ষেত্রেই এক ভয়াবহ অস্থিতিশীলতা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল। প্রখ্যাত সাংবাদিক ও গবেষক অ্যান্থনি মাসকারেনহাস তার বহুল পঠিত বাংলাদেশ আর লিগাসি অব ব্লাড গ্রন্থে এই সময়কালকে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি হিসেবে নিখুঁতভাবে আখ্যায়িত করেছেন। সামরিক বাহিনীর ভেতরে ক্ষমতার যে অত্যন্ত নাজুক ভারসাম্য জিয়াউর রহমান এতকাল তার নিজস্ব প্রজ্ঞা ও সতর্কতার সঙ্গে বজায় রেখেছিলেন, তা ক্রমশ ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর রহমান খান তার মার্শাল ল টু মার্শাল ল গ্রন্থে উল্লেখ করেছেন যে বেসামরিকীকরণের দিকে জিয়াউর রহমানের দ্রুত পদক্ষেপগুলো সামরিক বাহিনীর একাংশকে চরমভাবে ক্ষুব্ধ করেছিল। তারা মনে করতেন সেনাবাহিনী থেকে দূরে সরে গিয়ে রাষ্ট্রপতি এমন কিছু রাজনৈতিক শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন যা দীর্ঘমেয়াদে দেশের এবং সামরিক বাহিনীর নিজস্ব স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এই রাজনৈতিক সংকটের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও তখন চরম আকার ধারণ করেছিল। প্রবীণ রাজনীতিক ও গবেষক মওদুদ আহমেদ তার ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ডেভেলপমেন্ট বইয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে বিএনপির ভেতরের বিভিন্ন উপদলের মধ্যে ক্ষমতার নির্লজ্জ দ্বন্দ্ব জিয়াউর রহমানকে ক্রমশ রাজনৈতিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল। দলের ভেতরের ডানপন্থী, বামপন্থী এবং মধ্যপন্থী অংশগুলোর মধ্যে আদর্শিক সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে রাষ্ট্র পরিচালনার চেয়ে দলীয় কোন্দল মেটানোই রাষ্ট্রপতির প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এমনই এক বিশৃঙ্খল রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক বাহিনীর ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। এই সামরিক অস্থিতিশীলতার একদম কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর আরেক প্রভাবশালী, উচ্চাকাঙ্ক্ষী এবং অত্যন্ত জনপ্রিয় মুক্তিযোদ্ধা কর্মকর্তা মেজর জেনারেল আবুল মঞ্জুর। জেনারেল মঞ্জুর এবং জিয়াউর রহমানের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের চরম অবনতিই মূলত 1981 সালের মে মাসের মর্মান্তিক ট্র্যাজেডির প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছিল বলে দেশি বিদেশি অসংখ্য সামরিক বিশ্লেষক একমত পোষণ করেন। ঐতিহাসিক দলিলপত্র থেকে জানা যায় যে মুক্তিযুদ্ধের সময় এই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন
এবং রণাঙ্গনে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। কিন্তু রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ক্ষমতার কঠিন সমীকরণে এসে সেই পুরনো ভ্রাতৃত্ববোধ এক গভীর আস্থার সংকটে পরিণত হয় এবং দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। জেনারেল মঞ্জুর ছিলেন প্রখর মেধাবী এবং স্বাধীনতাপ্রেমী এক সেনা কর্মকর্তা। সেনাবাহিনীর ভেতরে মুক্তিযোদ্ধা অফিসারদের কাছে তিনি ছিলেন এক অঘোষিত আদর্শ বা অনুকরণীয় ব্যক্তিত্ব। ৭৫-এর পট পরিবর্তনের পর তিনি সেনা সদরে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। কিন্তু জিয়াউর রহমান যখন দেশের ক্ষমতা সুসংহত করতে শুরু করেন, তখন তিনি সেনাবাহিনীর অত্যন্ত সংবেদনশীল পদগুলোতে এমন সব কর্মকর্তাদের নিয়োগ দিতে থাকেন যাদের নিয়ে মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে চরম আপত্তি ও প্রকাশ্য ক্ষোভ ছিল। সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক আঘাতটি আসে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে হুসেইন মোহাম্মদ এরশাদকে নিয়োগ প্রদান করেন, যিনি মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানে আটকে ছিলেন এবং অনেক পরে স্বাধীন দেশে ফিরেছিলেন। গবেষক লরেন্স লিফশুলস এবং অন্যান্য আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান হিসেবে এরশাদের এই নিয়োগ জেনারেল মঞ্জুর সহ অসংখ্য মুক্তিযোদ্ধা কর্মকর্তার কাছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এক চরম বিশ্বাসঘাতকতা বলে মনে হয়েছিল। এর কিছুদিন পরেই ১৯৭৭ সালে জেনারেল মঞ্জুরকে ঢাকার সেনা সদর থেকে সরিয়ে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে বদলি করা হয় এবং সে সময়ে প্রত্যক্ষদর্শীদের মতে এই বদলিকে জেনারেল মঞ্জুর এবং তার একনিষ্ঠ অনুসারীরা এক ধরনের রাজনৈতিক নির্বাসন হিসেবেই দেখেছিলেন। ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু ঢাকা থেকে তাকে সুকৌশলে দূরে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত জেনারেল মঞ্জুরের মনে গভীর ক্ষোভ ও অপমানের জন্ম দেয়। বন্দরনগরী চট্টগ্রামে বসে তিনি ক্রমশ সরকারের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক নীতির অত্যন্ত কড়া ও প্রকাশ্য সমালোচক হয়ে ওঠেন, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। চট্টগ্রাম সেনানিবাস ধীরে ধীরে সরকার বিরোধী এবং বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধা অফিসারদের এক অলিখিত দুর্গে পরিণত হতে শুরু করে। ইতিহাসবিদদের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে জেনারেল মঞ্জুর চট্টগ্রামে বসে তার অধীনস্থ তরুণ সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের নিজস্ব শক্তিশালী বলয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ইতিহাসবিদদের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে জেনারেল মঞ্জুর চট্টগ্রামে বসে তার অধীনস্থ তরুণ সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের নিজস্ব শক্তিশালী বলয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তিনি প্রকাশ্যে সরকারের মন্ত্রী এমপিদের সীমাহীন দুর্নীতি, রাজনৈতিক আপোষকামিতা এবং বিশেষ করে সেনাবাহিনীর কমান্ড কাঠামোতে প্রত্যাগত অফিসারদের একচেটি আধিপত্য নিয়ে নিয়মিত ক্ষোভ প্রকাশ করতেন। সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা রক্ষার নামে যে শুদ্ধি অভিযানগুলো চালানো হচ্ছিল তা নিয়েও চট্টগ্রামের অফিসারদের মধ্যে তীব্র ও প্রকাশ্য অসন্তোষ ছিল। জিয়াউর রহমানের শাসনামলে সংঘটিত একাধিক সামরিক বিদ্রোহ দমনের নামে যেভাবে তড়িঘড়ি করে মুক্তিযোদ্ধা সৈন্যদের গণহারে ফাঁসি বা কারাদণ্ড দেওয়া হয়েছিল তা নিয়ে এই তরুণ অফিসাররা গভীরভাবে ক্ষুব্ধ ছিলেন। চট্টগ্রামের এই অত্যন্ত থমথমে এবং সন্দেহজনক পরিস্থিতি ঢাকার উচ্চপদস্থ গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক নজর কখনোই এড়াতে পারেনি। সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স মানে এনএসআই নিয়মিতভাবে রাষ্ট্রপতিকে অত্যন্ত গোপনীয় প্রতিবেদনে সতর্ক করে আসছিল যে চট্টগ্রাম সেনানিবাসে এক ধরনের অস্বাভাবিক এবং সম্ভাব্য বিপজ্জনক তৎপরতা চলছে। কিন্তু জিয়াউর রহমান এই অত্যন্ত গুরুতর গোয়েন্দা প্রতিবেদনগুলোকে খুব একটা আমল দেননি বলে বিভিন্ন সামরিক নথিপত্রে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তার স্থির বিশ্বাস ছিল জেনারেল মঞ্জুর যতই ক্ষুব্ধ হন না কেন তিনি কখনোই রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করার মতো কোনো হঠকারী বা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। জিয়াউর রহমানের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ও ঐতিহাসিক দৃঢ়ভাবে মনে করেন। ১৯৮১ সালের মে মাসের মাঝামাঝি সময়ে এসে এই চাপা সামরিক উত্তেজনা এক অভাবনীয় নতুন মাত্রা লাভ করে। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে হঠাৎ করেই এমন একটি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা সরাসরি জেনারেল মঞ্জুরের সামরিক ক্যারিয়ারের উপর চরম অপমানজনক আঘাত হিসেবে আবির্ভূত হয়। তাকে চট্টগ্রামের জিওসি পদ থেকে সরিয়ে ঢাকায় ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ডেন্ট হিসেবে
বদলি করার আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়। সামরিক পরিভাষায় স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদটি একটি মর্যাদাপূর্ণ পদ হলেও এটি কোনোভাবেই ট্রুপস কমান্ডিং বা সরাসরি সৈন্য পরিচালনার পদ নয়। অর্থাৎ এই আকস্মিক বদলির অন্তর্নিহিত অর্থ ছিল জেনারেল মঞ্জুরের হাত থেকে সরাসরি সেনা নিয়ন্ত্রণের যাবতীয় ক্ষমতা চিরতরে কেড়ে নেওয়া। সামরিক ইতিহাসবিদদের মতে বদলির এই আদেশটিই ছিল বারুদের স্তূপে ফেলে দেওয়া সর্বশেষ অগ্নিস্ফুলিঙ্গ। জেনারেল মঞ্জুর এবং তার অনুগত অফিসাররা এই আদেশটিকে চরম অবমাননাকর ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে গ্রহণ করেন। তাদের দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে জেনারেল মঞ্জুরকে ঢাকায় এনে ধীরে ধীরে সেনাবাহিনী থেকে সম্পূর্ণভাবে বিদায় করার একটি সুদূরপ্রসারী এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রামের সামরিক পরিমণ্ডলে তখন এক ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। বদলির আদেশ কার্যকর হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। ক্ষুব্ধ জুনিয়র অফিসাররা নিজেদের মধ্যে রাতের আঁধারে নিয়মিত গোপন বৈঠক শুরু করেন বলে পরবর্তীকালে বিভিন্ন সামরিক তদন্ত প্রতিবেদন ও আদালতের নথিপত্রে বিস্তারিতভাবে উঠে এসেছে। ঠিক এমনই এক উত্তপ্ত, অস্থিতিশীল এবং বিপজ্জনক রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে একটি সরকারি সফরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই আকস্মিক সফরের আনুষ্ঠানিক কারণ ছিল সম্পূর্ণ রাজনৈতিক। চট্টগ্রামের স্থানীয় বিএনপিতে তখন চরম উপদলীয় কোন্দল চলছিল। দলের শীর্ষ নেতাদের মধ্যকার দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যে খোদ রাষ্ট্রপতিকে ঢাকা থেকে গিয়ে এর মীমাংসা করতে হবে বলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক ঐতিহাসিকের মতে জিয়াউর রহমান হয়তো একই সাথে জেনারেল মঞ্জুরের বদলিজনিত তীব্র উত্তেজনা প্রশমিত করারও একটি প্রচ্ছন্ন চিন্তা করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতির এই সফরের সিদ্ধান্ত গোয়েন্দা সংস্থা এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগের জন্ম দেয়। তৎকালীন সামরিক এবং বেসামরিক গোয়েন্দা প্রধানরা তাকে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যে চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি রাষ্ট্রপতির সফরের জন্য মোটেও নিরাপদ নয়। সেনা সদরের পক্ষ থেকেও তাকে সফরটি বাতিল করার অথবা অন্তত কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ছিলেন তার নিজের সিদ্ধান্তে অটল ও অনড়। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন তার ব্যক্তিগত উপস্থিতি এবং ক্যারিশমা যে কোনো জটিল পরিস্থিতি মুহূর্তের মধ্যে শান্ত করতে সক্ষম। ভয়ভীতিকে তোয়াক্কা না করার এক অদ্ভুত সহজাত সাহস তার চিরকালই ছিল। তিনি গোয়েন্দা সতর্কবার্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে মন্তব্য করেন যে চট্টগ্রামের সেনাবাহিনী তার নিজের হাতে তৈরি এবং তারা কখনোই তার বিন্দুমাত্র ক্ষতি করবে না। এই ঐতিহাসিক ভুল হিসাব নিকাশি মূলত ট্র্যাজেডির পথ সম্পূর্ণ প্রশস্ত করে দেয়। 28 মে 1981 সাল সমস্ত সামরিক ও গোয়েন্দা সতর্কতা এবং নিষেধ উপেক্ষা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার এই যাত্রা যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। পুরো দেশ তখন এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে, আর চট্টগ্রাম সেনানিবাসে ততক্ষণে রচিত হয়ে গেছে এক চূড়ান্ত ধ্বংসযজ্ঞের ভয়াবহ নীল নকশা। অধ্যায় 3, চূড়ান্ত 48 ঘণ্টা এবং অস্থিরতার সমীকরণ। 1981 সালের 28 মে, রোজ বৃহস্পতিবার। তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে পুঞ্জীভূত ক্ষোভের এক চরম অস্বস্তিকর আবহের মধ্যেই রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দরনগরী চট্টগ্রামে এসে পৌঁছান। প্রখ্যাত সাংবাদিক ও গবেষক অ্যান্থনি মাসকারেনাস তার বর্ণনায় উল্লেখ করেছেন যে পতেঙ্গা বিমানবন্দরে রাষ্ট্রপতির এই অবতরণের মুহূর্তটি ছিল অত্যন্ত থমথমে। আনুষ্ঠানিক প্রোটোকল অনুযায়ী তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ঐতিহাসিকদের মতে বিমানবন্দরের সেই অভ্যর্থনা পর্বটি ছিল অত্যন্ত শীতল এবং নিছকই আনুষ্ঠানিকতায় মোড়ানো। জেনারেল মঞ্জুর এবং রাষ্ট্রপতির মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা যে তখন বিরাজ করছিল তা উপস্থিত অনেকেরই দৃষ্টি এড়ায়নি। তাদের দুজনের মধ্যকার শারীরিক ভাষা এবং চোখের দৃষ্টিতে এক চরম অস্বস্তিকর দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। সামরিক বিশ্লেষক এবং সে সময়ের প্রত্যক্ষদর্শীদের মতে এই অভ্যর্থনা পর্বে কোনো আন্তরিকতা ছিল না, বরং এটি ছিল এক যান্ত্রিক প্রদর্শনী।
জিয়াউর রহমান বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রামের ঐতিহ্যবাহী সার্কিট হাউসে। ঐতিহাসিকদের মতে সেনানিবাসের সুরক্ষিত পরিবেশ ছেড়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সাধারণ সার্কিট হাউসে রাষ্ট্রপতির এই অবস্থানের সিদ্ধান্তটি ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে চরম আত্মঘাতী। সার্কিট হাউসটি ছিল একটি পাহাড়ের উপর অবস্থিত, যার চারপাশ ছিল সম্পূর্ণ উন্মুক্ত এবং যে কোনো সশস্ত্র আক্রমণের জন্য অত্যন্ত সহজ লক্ষ্যবস্তু। কিন্তু জিয়াউর রহমান তার নিজস্ব রাজনৈতিক চিন্তা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এই উন্মুক্ত স্থানটিকেই বেছে নিয়েছিলেন। সার্কিট হাউসে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। গবেষক লরেন্স লিফশুলস তার অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিতভাবে দেখিয়েছেন যে রাষ্ট্রপতির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য যে স্তরের সুদৃঢ় সামরিক নিরাপত্তা বলয় থাকা প্রয়োজন ছিল, চট্টগ্রামের সার্কিট হাউসে তার ন্যূনতম ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। স্থানীয় পুলিশ এবং অল্প কয়েকজন পিজিআর সদস্যের ওপরই নিরাপত্তার পুরো দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছিল, যা ছিল চরম দায়িত্বহীনতার পরিচায়ক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য গ্রন্থে উল্লেখ করেছেন যে জিয়াউর রহমান নিজের নিরাপত্তার বিষয়ে এক ধরনের অদ্ভুত উদাসীনতায় ভুগতেন। তিনি প্রবলভাবে বিশ্বাস করতেন যে দেশের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর সদস্যরা তাকে এতটা ভালোবাসে যে তার কোনো সশস্ত্র প্রহরীর প্রয়োজন নেই। 29 মে সকাল থেকেই সার্কিট হাউসে শুরু হয় রাজনৈতিক নেতাদের ভিড়। চট্টগ্রাম বিএনপির নিবদমান দুই গ্রুপের শীর্ষ নেতা জামাল উদ্দিন আহমেদ এবং সুলতান আহমেদ চৌধুরীর মধ্যকার প্রকাশ্য দ্বন্দ্ব মেটানোর জন্য জিয়াউর রহমান দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপদলীয় কোন্দল রাষ্ট্রপতির জন্য এতটাই বিরক্তিকর ছিল যে তিনি সামরিক বাহিনীর ভেতরের সম্ভাব্য বিদ্রোহের আশঙ্কার চেয়ে দলীয় শৃঙ্খলা রক্ষার দিকেই বেশি মনোযোগ দিতে বাধ্য হয়েছিলেন। অন্যদিকে চট্টগ্রাম সেনানিবাসের ভেতরের চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত বিপজ্জনক। সার্কিট হাউসে যখন রাষ্ট্রপতি দলীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, সেনানিবাসে তখন রচিত হচ্ছিল এক ভয়ঙ্কর বিদ্রোহের চূড়ান্ত রূপরেখা। সামরিক ইতিহাসবিদদের গবেষণায় উঠে এসেছে যে 28 এবং 29 মে এই 2 দিন চট্টগ্রাম সেনানিবাসের বিভিন্ন গোপন স্থানে বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের একাধিক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই ক্ষুব্ধ কর্মকর্তাদের নেতৃত্বে ছিলেন মূলত লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। তারা দুজনেই ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং জেনারেল মঞ্জুরের অত্যন্ত অনুগত অফিসার। বিভিন্ন সামরিক আদালতের নথি এবং পরবর্তীকালের তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে এই জুনিয়র এবং মিড লেভেল অফিসাররা জেনারেল মঞ্জুরের বদলির আদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাদের কাছে এটি ছিল মুক্তিযোদ্ধা অফিসারদের অস্তিত্বের ওপর চূড়ান্ত আঘাত। এই গোপন বৈঠকগুলোতে মূলত রাষ্ট্রপতির ওপর চরম আঘাত হানার পরিকল্পনাটি কিভাবে এবং কখন বাস্তবায়ন করা হবে তা নিয়েই অত্যন্ত উত্তপ্ত আলোচনা চলছিল। গবেষকদের মতে জেনারেল মঞ্জুর নিজে সরাসরি এই গোপন বৈঠকগুলোতে উপস্থিত না থাকলেও তার প্রচ্ছন্ন সমর্থন এবং নীরব সম্মতি ছাড়া এত বড় একটি সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করা জুনিয়র অফিসারদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এই চূড়ান্ত 48 ঘন্টায় মেজর জেনারেল আবুল মঞ্জুরের গতিবিধি ছিল অত্যন্ত রহস্যময় এবং উদ্বেগজনক। তিনি বেশিরভাগ সময়ই তার নিজস্ব কার্যালয়ে এবং বাসভবনে অবস্থান করছিলেন। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই এর স্থানীয় কর্মকর্তারা সেনানিবাসের ভেতরের এই অস্বাভাবিক নীরবতা এবং জুনিয়র অফিসারদের সন্দেহজনক আনাগোনা ঠিকই লক্ষ্য করেছিলেন। কিন্তু সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঢাকার শীর্ষ পর্যায়ে সঠিকভাবে পৌঁছানো হয়েছিল কিনা অথবা পৌঁছালেও তা কেন গুরুত্বের সাথে নেওয়া হয়নি তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও তীব্র বিতর্ক রয়েছে। বেশ কয়েকজন গবেষক যুক্তি দেন যে গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরেও হয়তো এমন একটি অংশ ছিল যারা এই সম্ভাব্য বিদ্রোহের বিষয়টি আঁচ করতে পেরেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করেছিল। 29 মে দুপুরের পর থেকেই চট্টগ্রাম সেনানিবাসের বাতাসে এক ধরনের অশুভ ইঙ্গিত ভাসতে শুরু করে। বিভিন্ন ইউনিটের কমান্ডিং অফিসারদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। সামরিক বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা এই ষড়যন্ত্রের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে থাকলেও
অফিসার মেসগুলোতে বিদ্রোহের কানাঘুষা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল, যা যে কোনো মুহূর্তে একটি বিশাল বিস্ফোরণের অপেক্ষায় ছিল। 29শে মে সন্ধ্যার পর সার্কিট হাউসের পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসে। সারাদিনের টানা রাজনৈতিক বৈঠক এবং দলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে আলোচনার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত ক্লান্ত। সেদিনের রাতের খাবারে তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার ব্যক্তিগত চিকিৎসক। ঐতিহাসিক নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় যে রাতের খাবারের সময় জিয়াউর রহমান অত্যন্ত স্বাভাবিক এবং চিন্তামুক্ত ছিলেন। তিনি দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে অত্যন্ত সাবলীলভাবে আলোচনা করছিলেন। তার কথাবার্তা এবং আচরণে এমন কোনো লক্ষণ প্রকাশ পায়নি যা দেখে মনে হতে পারে যে তিনি আসন্ন কোনো প্রাণঘাতী বিপদের আশঙ্কা করছেন। অ্যান্থনি মাসকারেনহাসের বর্ণনায় পাওয়া যায়, খাবার শেষে রাষ্ট্রপতি যখন তার শয়ন কক্ষে ফিরে যান তখন রাত প্রায় 11:30। সার্কিট হাউসের বাইরে তখন নিস্তব্ধ রাত। চারপাশের পাহাড়গুলোতে ঘুটঘুটে অন্ধকার। পাহারায় থাকা অল্প কয়েকজন পুলিশ সদস্য এবং পিজিআর রক্ষীরাও তখন সারা দিনের ক্লান্তিতে কিছুটা ঝিমিয়ে পড়েছেন। নিরাপত্তার এই চরম শিথিলতা এবং রাষ্ট্রপতির আত্মতুষ্টি, এই দুইয়ের সুযোগ নিতে সেনানিবাসে তখন চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত গভীর হওয়ার সাথে সাথে চট্টগ্রাম সেনানিবাসের ভেতরে শুরু হয় এক অন্যরকম সশস্ত্র তৎপরতা। ঘড়ির কাঁটা যখন মধ্যরাতের দিকেই উঠছে তখন পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ী কয়েকজন নির্দিষ্ট অফিসার নিজেদের মধ্যে চূড়ান্ত যোগাযোগ স্থাপন করেন। সামরিক ইতিহাসবিদদের বর্ণনায় দেখা যায়, এই সময়টিতে কোনো আনুষ্ঠানিক সামরিক আদেশ বা নির্দেশিকা জারি করা হয়নি। সবকিছুই পরিচালিত হচ্ছিল অত্যন্ত গোপনে এবং ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের নেতৃত্বে আক্রমণকারী দলটি তাদের অস্ত্রশস্ত্র এবং যানবাহন প্রস্তুত করতে শুরু করে। সেনানিবাসের ভেতরে থাকা অন্যান্য ইউনিটগুলো তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কে বা কারা এই আক্রমণের মূল নির্দেশদাতা ছিলেন তা নিয়ে পরবর্তীকালে অসংখ্য বিতর্ক হলেও সামরিক গবেষকরা একমত যে 29শে মে দিবাগত রাতের এই প্রস্তুতি পর্বটি ছিল অত্যন্ত সুসংগঠিত। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতির জীবন এবং একটি রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে পতিত হতে যাচ্ছিল। সার্কিট হাউসের নিস্তব্ধতা এবং সেনানিবাসের গোপন সামরিক প্রস্তুতি, এই দুই বিপরীতমুখী পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই রাতটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক ক্রান্তিকাল। জিয়াউর রহমান তখন গভীর ঘুমে, আর তার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে তারই এক সময়ের সহযোদ্ধাদের বুলেট। অধ্যায় 4, সার্কিট হাউসে আক্রমণ এবং 29 মের কাল রাত। 1981 সালের 29 মে দিবাগত রাত। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত পেরিয়ে 30 মে প্রথম প্রহরে প্রবেশ করছে তখন বন্দরনগরী চট্টগ্রামের আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। সামরিক ইতিহাসবিদ এবং সে সময়ের প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয় প্রবল কালবৈশাখী ঝড় এবং মুষলধারে বৃষ্টি। প্রকৃতির এই রৌদ্র রোষ যেন আসন্ন এক রাজনৈতিক ভূমিকম্পেরই অশুভ ইঙ্গিত দিচ্ছিল। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সার্কিট হাউসের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য চরম প্রতিকূল হলেও আক্রমণকারীদের জন্য তা এক অভাবনীয় সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার গবেষণালব্ধ গ্রন্থ বাংলাদেশ আ লিগ্যাসি অব ব্লাড বইয়ে উল্লেখ করেছেন, বৃষ্টির প্রবল শব্দের কারণে সার্কিট হাউসের পাহারায় থাকা অল্প কয়েকজন রক্ষীও চারপাশের অস্বাভাবিক গতিবিধি ঠিকমতো আঁচ করতে পারেননি। অন্যদিকে চট্টগ্রাম সেনানিবাসের ভেতরে তখন চূড়ান্ত সামরিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত আনুমানিক 3টার দিকে একটি সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিক্ষুব্ধ সেনা কর্মকর্তারা একত্রিত হতে শুরু করেন। সামরিক ট্রাইব্যুনালের পরবর্তী নথিপত্র এবং গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই সশস্ত্র দলটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। তাদের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন তরুণ সেনা কর্মকর্তা, যারা মূলত ব্যক্তিগত আনুগত্য এবং পুঞ্জীভূত ক্ষোভের বশবর্তী হয়ে এই চূড়ান্ত বিপজ্জনক অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাসবিদ এবং সামরিক বিশ্লেষকদের মতে
সেনানিবাস থেকে সার্কিট হাউসের দিকে যাত্রাকারী এই ঘাতক দলটির সদস্য সংখ্যা নিয়ে বিভিন্ন নথিতে সামান্য ভিন্নতা থাকলেও অধিকাংশ গবেষক একমত যে এই দলে প্রায় 15 থেকে 20 জন সশস্ত্র সেনা কর্মকর্তা ছিলেন। তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় চাইনিজ রাইফেল, সাবমেশিন গান এবং রকেট লঞ্চার। এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ নিয়ে সেনানিবাস থেকে বের হওয়ার সময় কোনো ঊর্ধ্বতন কমান্ডারের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়নি। এটি এই ইঙ্গিতই বহন করে যে সেনানিবাসের ভেতরের কমান্ড কাঠামো তখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল, অথবা এই বিদ্রোহের সাথে এমন কিছু উচ্চপদস্থ কর্মকর্তা পরোক্ষভাবে যুক্ত ছিলেন যারা এই আক্রমণকারীদের পথ নির্বিঘ্ন করে দিয়েছিলেন। ভোর আনুমানিক 3:30টার দিকে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যেই আক্রমণকারীদের বহনকারী সামরিক যানগুলো সার্কিট হাউসের দিকে তীব্র বেগে অগ্রসর হতে থাকে। রাস্তার চারপাশে তখন শুনশান নীরবতা। স্থানীয় পুলিশ বা গোয়েন্দা সংস্থাগুলোর কোনো টহল দলই সেই দুর্যোগপূর্ণ রাতে রাস্তায় ছিল না। রাষ্ট্রপতির মতো একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির অবস্থানের কারণে সার্কিট হাউসের আশেপাশে যে ন্যূনতম নিরাপত্তা বলয় বা চেকপোস্ট থাকার কথা ছিল, রহস্যজনক কারণে তার কোনো অস্তিত্বই সেদিন সেখানে দেখা যায়নি। এই চরম নিরাপত্তাহীনতা আক্রমণকারীদের কাজকে আরও সহজ করে দেয়। ভোর প্রায় 4টার কাছাকাছি সময়ে ঘাতক দলটি সার্কিট হাউসের প্রধান ফটকের সামনে এসে পৌঁছায়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য বইয়ে উল্লেখ করেছেন যে আক্রমণকারীরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সার্কিট হাউসের সীমানা প্রাচীর এবং মূল ফটকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সার্কিট হাউসের প্রাঙ্গণে থাকা পুলিশ সদস্য এবং প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট বা পিজিআরের অল্প কয়েকজন রক্ষী তখন বৃষ্টির কারণে বিভিন্ন নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিলেন। আক্রমণকারীরা প্রথম রাউন্ড গুলি ছোড়ার সাথে সাথেই রক্ষীদের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্ত ছড়িয়ে পড়ে। অতর্কিত এই সশস্ত্র এবং সুসংগঠিত সামরিক আক্রমণের মুখে সাধারণ পুলিশ সদস্য এবং হালকা অস্ত্রে সজ্জিত পিজিআর রক্ষীরা প্রতিরোধ গড়ে তোলার কোনো সুযোগই পাননি। ঘাতক দলের সদস্যরা মুহুর্মুহু ফাঁকা গুলি ছুটতে ছুটতে সার্কিট হাউসের মূল ভবনের দিকে এগোতে থাকেন। তাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রপতির শয়নকক্ষ। সামরিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আক্রমণকারীরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানতেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক কোন কক্ষে অবস্থান করছেন। ভবনের নিচতলায় থাকা কয়েকজন রক্ষী এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মচারীদের খুব সহজেই পরাস্ত করে ঘাতক দলটির একটি অংশ দ্রুত দোতলার দিকে উঠতে শুরু করে। মুহুর্মুহু স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জনে সার্কিট হাউসের সেই শান্ত নিস্তব্ধ পরিবেশ মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়। এই আক্রমণ এতই আকস্মিক ছিল যে ভেতরের মানুষেরা বুঝে ওঠার আগেই ঘাতকেরা দোতলায় পৌঁছে যায়। সার্কিট হাউসের দোতলায় 4 নম্বর কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রচণ্ড গোলাগুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। ঐতিহাসিক এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় সে সময় রাষ্ট্রপতির সাথে একই তলায় অবস্থান করছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, চিকিৎসক এবং রাজনৈতিক সফর সঙ্গীরা। গোলাগুলির শব্দ শুনে তারা সকলেই চরম আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু জিয়াউর রহমান, যিনি তার সমগ্র সামরিক জীবনে অসংখ্য যুদ্ধ এবং সামরিক বিদ্রোহ অত্যন্ত কাছ থেকে দেখেছেন, তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। তার স্বভাবসুলভ সাহস এবং দৃঢ়তার সাথে তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। অনেক ঐতিহাসিকের মতে জিয়াউর রহমান হয়তো তখনও গভীরভাবে বিশ্বাস করতেন যে সামরিক বাহিনীর কোনো সদস্য তার গায়ে হাত তোলার সাহস করবে না এবং তার সরাসরি উপস্থিতিতে যে কোনো বিদ্রোহী শান্ত হয়ে যাবে। এই অটল আত্মবিশ্বাস থেকেই তিনি একটি মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি তার ব্যক্তিগত রক্ষীদের বারণ করা সত্ত্বেও শয়নকক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। ঘাতক দলটি তখন দোতলার সিঁড়ি বেয়ে ঠিক তার কক্ষের সামনের বারান্দায় এসে পৌঁছেছে। তাদের হাতে তখন উদ্ধত স্বয়ংক্রিয় অস্ত্র। ঠিক সেই মুহূর্তেই 4 নম্বর কক্ষের দরজা খুলে যায় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারান্দায় এসে দাঁড়ান। পরনে তার নৈশবাস, চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। জিয়াউর রহমানকে সরাসরি সামনে দেখে আক্রমণকারীদের অনেকেই মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলেন বলে বিভিন্ন সামরিক তদন্তে উঠে এসেছে। প্রখ্যাত গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্রপতি অত্যন্ত গম্ভীর এবং দৃঢ় কণ্ঠে তাদের কাছে জানতে চেয়েছিলেন তারা কি চায়। তিনি হয়তো আশা করেছিলেন তার এই ধমকে বিদ্রোহীরা পিছু হটবে, কিন্তু পরিস্থিতি তখন যে কোনো কমান্ড বা নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গিয়েছিল।
লেখনী এবং নথিপত্রের ভিত্তিতে জানা যায় আক্রমণকারীদের মধ্যে থাকা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান কোনো উত্তরের অপেক্ষা না করেই তার হাতে থাকা স্বয়ংক্রিয় সাবমেশিন গান থেকে রাষ্ট্রপতির দিকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করেন। খুব কাছের দূরত্ব থেকে ছোড়া অসংখ্য বুলেট জিয়াউর রহমানের শরীরকে ঝাঁঝরা করে দেয়। তিনি বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। স্বাধীন বাংলাদেশের একজন সফল সেক্টর কমান্ডার এবং তৎকালীন রাষ্ট্রপতির এই মর্মান্তিক মৃত্যু পুরো জাতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। ঘাতকেরা রাষ্ট্রপতির মৃত্যু নিশ্চিত করার পর সার্কিট হাউসের অন্যান্য কক্ষেও তল্লাশি চালায় এবং আরও কয়েকজনকে নির্মমভাবে গুলি করে। বৃষ্টি স্নাত সেই অভিশপ্ত ভোরে সার্কিট হাউসের মেঝে তখন রক্তে ভাসছে। আক্রমণকারীরা তাদের মূল উদ্দেশ্য হাসিল করার পর অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ত্যাগ করে পুনরায় সেনানিবাসের দিকে ফিরে যায়। এই হত্যাকাণ্ড কেবল একজন রাষ্ট্রনায়কের জীবনে কেড়ে নেয়নি, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথকেও সম্পূর্ণ পাল্টে দিয়েছিল, যার রেশ জাতিকে বইতে হয়েছিল আরও অনেকগুলো বছর। ইতিহাসের পাতায় 29 মের এই রাতটি একটি অমোচনীয় কালো অধ্যায় হিসেবে অনন্তকাল ধরে লিপিবদ্ধ থাকবে। অন্ধকার সেই ভয়ঙ্কর রাতেই স্বাধীন বাংলাদেশের জাতীয় রাজনৈতিক কাঠামোর একটি বড় স্তম্ভ চিরতরে ধসে পড়ে। অধ্যায় 5, রক্তাক্ত প্রাঙ্গণ, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং তাৎক্ষণিক বিভ্রান্তি। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় শূন্যতা ও গভীর বিভ্রান্তির জন্ম দেয়। বৃষ্টির সেই অভিশপ্ত রাতে ঘাতকদের বুলেটে রাষ্ট্রপতি লুটিয়ে পড়ার পর সার্কিট হাউসের ভেতরের পরিস্থিতি ছিল চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলায় পূর্ণ। সামরিক ইতিহাসবিদ ও গবেষকদের মতে ঘাতক দলটি তাদের মূল লক্ষ্য অর্জন করার পর অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থল ত্যাগ করে, কিন্তু তাদের এই আকস্মিক আক্রমণের ভয়াবহতা প্রত্যক্ষদর্শীদের মনে এমন এক গভীর ট্রমার সৃষ্টি করেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। সেদিনের সেই ভয়াল রাতের প্রত্যক্ষদর্শী হিসেবে রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা এবং সার্কিট হাউসে অবস্থানরত রাজনৈতিক নেতাদের বিবরণ থেকে এই নির্মম হত্যাকাণ্ডের বিস্তারিত চিত্র পাওয়া যায়। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ আর লিগাসি অব ব্লাড গ্রন্থে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতির শয়নকক্ষের সামনের বারান্দাটি মুহূর্তের মধ্যেই এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। জিয়াউর রহমানের মৃতদেহটি মেঝেতে পড়েছিল এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ঘাতকদের এলোপাতাড়ি গুলিতে রাষ্ট্রপতির 2 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও প্রাণ হারিয়েছিলেন। বেঁচে যাওয়া ব্যক্তিরা প্রথম কয়েক ঘন্টা এতটাই হতবিহ্বল ছিলেন যে তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। সার্কিট হাউসে অবস্থানরত তৎকালীন রাজনৈতিক নেতা এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী সেই রাতের অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী ছিলেন। বিভিন্ন ঐতিহাসিক দলিল এবং তার নিজস্ব স্মৃতিচারণায় দেখা যায় যে গোলাগুলির শব্দ থামার পর তিনি অত্যন্ত সন্তর্পণে নিজের কক্ষ থেকে বের হয়ে আসেন। গবেষক লরেন্স লিফশোস তার অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করেছেন যে বদরুদ্দোজা চৌধুরী এবং অন্যান্যরা যখন রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন তখন তারা এক চরম বিভৎস দৃশ্য দেখতে পান। রাষ্ট্রপতির নিথর দেহ রক্তে ভাসছিল। প্রত্যক্ষদর্শীদের মতে জিয়াউর রহমানের শরীরে এত বেশি বুলেটের আঘাত ছিল যে তাকে প্রথম দেখায় শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছিল। এই মর্মান্তিক দৃশ্য দেখে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যান। সার্কিট হাউসের নিচতলায় থাকা পুলিশ সদস্য এবং প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের রক্ষীরা তখন ধীরে ধীরে উপরে উঠে আসতে শুরু করেন, কিন্তু ততক্ষণে ঘাতকেরা সম্পূর্ণ নিরাপদে সেনানিবাসে ফিরে গেছে। ইতিহাসবিদদের মতে এই আক্রমণ এতই সুপরিকল্পিত এবং দ্রুত গতির ছিল যে সার্কিট হাউসের ভেতরের এবং বাইরের নিরাপত্তা ব্যবস্থা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলার সামান্যতম সুযোগও পায়নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে এটিও স্পষ্ট হয় যে আক্রমণকারীরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে কেবল তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত এনেছিল এবং অপ্রয়োজনীয় হত্যাযজ্ঞ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। চট্টগ্রামের এই ভয়াবহ হত্যাকাণ্ডের খবর অত্যন্ত দ্রুততার সাথে ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে শুরু করে।
সামরিক নথিপত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে 30 মে ভোরবেলায় সেনা সদর দপ্তরে এই দুঃসংবাদটি প্রথম এসে পৌঁছায়। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ খবরটি পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর রহমান খান তার মার্শাল ল টু মার্শাল ল গ্রন্থে উল্লেখ করেছেন যে সেনাপ্রধান এরশাদের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সতর্ক এবং হিসেবে। তিনি কোনোভাবেই পরিস্থিতিকে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে রাজি ছিলেন না। ভোরবেলাতেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ঘুম থেকে জাগিয়ে এই মর্মান্তিক সংবাদটি প্রদান করা হয়। ইতিহাসবিদদের মতে ঢাকার রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব তখন এক চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন। তারা নিশ্চিত ছিলেন না যে এই বিদ্রোহ কেবল চট্টগ্রামেই সীমাবদ্ধ রয়েছে নাকি এটি একটি দেশব্যাপী সামরিক অভ্যুত্থানের অংশ। গোয়েন্দা সংস্থাগুলো সঠিক তথ্য সরবরাহ করতে চরমভাবে ব্যর্থ হচ্ছিল। ফলে ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের কিংকর্তব্যবিমূঢ় অবস্থা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার দ্রুত একটি জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং দেশের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে 30 মে সকালবেলায় চট্টগ্রাম শহরের পরিস্থিতি ছিল এক গভীর রহস্য এবং আতঙ্কে মোড়ানো। সকালের দিকে চট্টগ্রামের স্থানীয় বেতার কেন্দ্র থেকে একটি আকস্মিক ঘোষণা সম্প্রচারিত হতে শুরু করে। এই ঘোষণায় বলা হয় যে দেশে একটি বিপ্লবী পরিষদ বা রেভলিউশনারি কাউন্সিল ক্ষমতা দখল করেছে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। ঐতিহাসিক দলিলপত্র থেকে জানা যায় যে এই বেতার ঘোষণাটি সমগ্র দেশবাসীকে এক চরম হতবাক অবস্থার মধ্যে ফেলে দেয়। সাধারণ মানুষ বুঝতে পারছিলেন না যে দেশের শাসন ক্ষমতা আসলে কার হাতে রয়েছে। সামরিক গবেষকদের বিশ্লেষণে দেখা যায় এই বিপ্লবী পরিষদের প্রকৃত নেতা কে ছিলেন তা নিয়ে সেই সময়ে এক বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও বেতার ঘোষণায় মেজর জেনারেল আবুল মঞ্জুরের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু সামরিক বাহিনীর ভেতরের সবাই বুঝতে পেরেছিলেন যে চট্টগ্রামের এই বিদ্রোহের পেছনে তারই মূল ভূমিকা রয়েছে। তবে অনেক ঐতিহাসিক এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যে জেনারেল মঞ্জুর কি শুরু থেকেই এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন, নাকি জুনিয়র অফিসারদের হঠকারী সিদ্ধান্তের কারণে তিনি বাধ্য হয়ে এই বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। এই প্রশ্নটি আজও বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম অমীমাংসিত এবং বিতর্কিত একটি বিষয় হিসেবে রয়ে গেছে। সার্কিট হাউসের ভেতরে যখন লাশের সারি, তখন চট্টগ্রামের সাধারণ নাগরিকদের মধ্যে এক নিদারুণ ভীতি ছড়িয়ে পড়েছিল। শহরের রাস্তাঘাট সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় এবং সর্বত্র এক থমথমে নীরবতা নেমে আসে। সামরিক অভ্যুত্থানের এই আকস্মিকতায় খোদ বিদ্রোহকারী সেনা কর্মকর্তাদের মধ্যেও এক ধরনের অস্পষ্টতা এবং দ্বিধা লক্ষ্য করা গিয়েছিল বলে পরবর্তীকালে বিভিন্ন তদন্ত নথিতে প্রকাশ পেয়েছে। অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম তার সামরিক স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে জুনিয়র অফিসাররা রাষ্ট্রপতিকে হত্যা করার পর পরবর্তী করণীয় সম্পর্কে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিলেন। তাদের ধারণা ছিল যে জিয়াউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের অন্যান্য সেনানিবাসগুলো স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করবে, কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায়। ঢাকা, কুমিল্লা, যশোর এবং বগুড়ার মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো থেকে চট্টগ্রামের এই তথাকথিত বিপ্লবী পরিষদের প্রতি কোনো ধরনের সমর্থন বা সাড়া পাওয়া যায়নি। এর ফলে চট্টগ্রাম সেনানিবাস কৌশলগতভাবে সমগ্র দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গবেষক মার্কাস ফ্রান্ডার বিশ্লেষণে উঠে এসেছে এই বিচ্ছিন্নতা বুঝতে পারার পর বিদ্রোহী সেনা কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা এবং আতঙ্ক গ্রাস করতে শুরু করে। তারা বুঝতে পারেন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক রূপরেখা বা দেশব্যাপী সমন্বিত সামরিক প্রস্তুতি ছাড়াই তারা একটি আত্মঘাতী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিহাসবিদদের মতে এই মারাত্মক ঘটনা অকাট্যভাবে প্রমাণ করে যে অবৈধভাবে ক্ষমতা দখলের চোরাপথ কখনোই মসৃণ হয় না, বরং তা সবসময় এক ভয়াবহ পরিণতির দিকে সমাজকে ধাবিত করে। সার্কিট হাউসের সেই রক্তাক্ত প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই প্রাথমিক বিভ্রান্তি এবং সমন্বয়হীনতাই মূলত সামরিক বিদ্রোহের চূড়ান্ত ব্যর্থতার বীজ বপন করেছিল। সেই কাল রাতের পর 30 মে তারিখের রক্তস্নাত সকালটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক গভীর রাজনৈতিক শূন্যতা, সামরিক অরাজকতা এবং দেশব্যাপী দীর্ঘস্থায়ী আস্থার সংকটের সূচনা করে, যার রেশ আগামী বহু বছর ধরে এদেশের জাতীয় রাজনীতিকে
গভীরভাবে প্রভাবিত করেছিল। অধ্যায় 6, সামরিক প্রতিরোধ এবং চূড়ান্ত পরিণতি। 1981 সালের 30 মে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের খবর ঢাকায় পৌঁছানোর পরপরই সামরিক কমান্ড কাঠামোতে এক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইতিহাসবিদ এবং সামরিক বিশ্লেষকদের গবেষণায় দেখা যায়, তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ ইরশাদ অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ঢাকায় অবস্থানরত শীর্ষ সামরিক নেতৃত্ব নিশ্চিত করেন যে চট্টগ্রামের এই সামরিক বিদ্রোহ যেন দেশের অন্য কোনো সেনানিবাসে ছড়িয়ে পড়তে না পারে। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার গবেষণামূলক গ্রন্থে উল্লেখ করেছেন, সেনা সদর দপ্তর থেকে অত্যন্ত সুকৌশলে পুরো দেশের অন্যান্য সামরিক ইউনিটগুলোকে চট্টগ্রামের তথাকথিত বিপ্লবী পরিষদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সরাসরি নির্দেশ দেওয়া হয়। এই সামরিক প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীও সেনা সদরের প্রতি তাদের পূর্ণ আনুগত্য প্রকাশ করে। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের নির্দেশে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয় এবং রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনের মাধ্যমে বারবার ঘোষণা করা হয় যে চট্টগ্রামের বিদ্রোহীদের দ্রুত বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে। সামরিক নথিপত্র অনুযায়ী চট্টগ্রামের দিকে অগ্রসর হওয়ার জন্য ফেনী এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় সেনা সমাবেশ ঘটানো হয়, যা বিদ্রোহী অফিসারদের ওপর প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। ইতিহাসবিদদের মতে ঢাকার এই অত্যন্ত দ্রুত এবং সুসংগঠিত সামরিক প্রতিরোধী মূলত চট্টগ্রামের বিদ্রোহের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। চট্টগ্রাম সেনানিবাসের ভেতরে 30 মে বিকেলের পর থেকেই সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে শুরু করে। সকালের দিকে বিদ্রোহী অফিসারদের মধ্যে যে প্রাথমিক আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, দেশের অন্যান্য সামরিক গ্যারিসন থেকে কোনো সমর্থন না পাওয়ার কারণে তা দ্রুতই চরম হতাশায় রূপান্তরিত হয়। সামরিক গবেষক লরেন্স লিফশোলস তার অনুসন্ধানী লেখায় বিস্তারিতভাবে দেখিয়েছেন যে ঢাকা থেকে যখন বিমান বাহিনীর যুদ্ধবিমান চট্টগ্রামের আকাশে মহড়া দিতে শুরু করে এবং বিদ্রোহীদের আত্মসমর্পণের নির্দেশ সংবলিত লিফলেট ছড়ানো হয়, তখন সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার আত্মজীবনীমূলক বইয়ে উল্লেখ করেছেন, সাধারণ সৈনিকরা মূলত এই ষড়যন্ত্রের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। যখন তারা বুঝতে পারেন যে তারা রাষ্ট্রপতির হত্যার মতো একটি ভয়াবহ রাষ্ট্রদ্রোহিতামূলক কাজের সাথে জড়িয়ে পড়েছেন, তখন তারা তাদের নিজ নিজ অধিনায়কদের আদেশ মানতে সরাসরি অস্বীকৃতি জানাতে শুরু করেন। এর ফলে চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের চেইন অফ কমান্ড বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বিদ্রোহী অফিসাররা তখন স্পষ্টভাবে বুঝতে পারেন যে সামরিক বা রাজনৈতিক কোনো দিক থেকেই তারা আর কোনোভাবেই টিকে থাকতে পারবেন না। এই চরম বিচ্ছিন্নতা এবং আসন্ন সামরিক হামলার প্রবল ভয়ে 31 মে সকালের দিকেই বিদ্রোহের মূল নেতারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেনানিবাস ছেড়ে পালানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হন। মেজর জেনারেল আবুল মঞ্জুরের জন্য এই সময়টি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং চরম দিশেহারা হওয়ার মতো এক ভয়াবহ পরিস্থিতি। ইতিহাসবিদদের মতে তিনি যখন সম্পূর্ণ নিশ্চিত হন যে সামরিক বিদ্রোহ ব্যর্থ হয়েছে এবং ঢাকা থেকে প্রেরিত অনুগত সৈন্যরা যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সেনানিবাসের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, তখন তিনি তার পরিবার এবং কয়েকজন অনুগত অফিসারকে নিয়ে গভীর পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিভিন্ন সামরিক এবং বেসামরিক তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 31 মে সকালে জেনারেল মঞ্জুর, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং আরও কয়েকজন অফিসার তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে কয়েকটি সামরিক যানে করে ফটিকছড়ির দিকে দ্রুত অগ্রসর হন। তাদের উদ্দেশ্য ছিল সম্ভবত পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে নিরাপদ আশ্রয় নেওয়া অথবা অত্যন্ত সন্তর্পণে সীমান্ত অতিক্রম করে অন্য কোনো দেশে প্রবেশ করা। কিন্তু প্রতিকূল আবহাওয়া, অচেনা পাহাড়ি পথ এবং স্থানীয় জনগণের প্রবল বৈরী মনোভাব তাদের এই পলায়ন পর্বকে অত্যন্ত কঠিন করে তোলে। গবেষকদের বর্ণনায় পাওয়া যায়, স্থানীয় সাধারণ মানুষ ততক্ষণে রেডিওর মাধ্যমে রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের খবর এবং সামরিক বিদ্রোহীদের পালিয়ে যাওয়ার সংবাদ জেনে গিয়েছিল। ফলে পাহাড়ি এলাকায় যখন সামরিক যানগুলো পথ হারিয়ে ফেলে, তখন স্থানীয়রা তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিকটবর্তী পুলিশকে খবর দেয়।
ক্ষুধার্ত, ক্লান্ত এবং সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় এই এক সময়ের প্রভাবশালী সেনা কর্মকর্তারা চা বাগানের পাহাড়ি অঞ্চলে দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকেন। 1 জুন সকালে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার এক চা বাগানের কাছাকাছি একটি পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে জেনারেল মঞ্জুর সপরিবারে ধরা পড়েন। ঐতিহাসিক নথিপত্র এবং প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তাদের বিবরণ অনুযায়ী জেনারেল মঞ্জুর পুলিশের কাছে আত্মসমর্পণ করার সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছিলেন। তিনি বারবার অনুরোধ করেছিলেন তাকে যেন কোনোভাবেই সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া না হয়, বরং তাকে যেন সরাসরি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অ্যান্থনি মাসকারেনহাসের বিশ্লেষণ অনুযায়ী জেনারেল মঞ্জুর খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে তাকে যদি সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় তবে তিনি কখনোই সুবিচার পাবেন না এবং তাকে বাঁচিয়ে রাখা হবে না। পুলিশ পরিদর্শক কুদ্দুস এবং তার দল মঞ্জুরকে আটক করে স্থানীয় থানায় নিয়ে আসেন। সেখানে জেনারেল মঞ্জুরকে অত্যন্ত ক্লান্ত এবং মানসিকভাবে সম্পূর্ণ বিমর্ষ দেখাচ্ছিল, কিন্তু তাকে পুলিশের হেফাজতে রাখার খবরটি খুব দ্রুতই স্থানীয় সামরিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। সেনাবাহিনীর একটি বিশাল সশস্ত্র দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে থানাটি ঘেরাও করে ফেলে এবং পুলিশের কাছ থেকে জেনারেল মঞ্জুরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তীব্র চাপ প্রয়োগ করতে থাকে। পুলিশ কর্মকর্তারা শুরুতে তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও সামরিক বাহিনীর সরাসরি সশস্ত্র হুমকির মুখে তারা শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন। এই হস্তান্তরের ঘটনাটি পরবর্তীকালে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ বেসামরিক প্রশাসনের হাত থেকে সামরিক বাহিনী জোরপূর্বক একজন আসামিকে ছিনিয়ে নিয়েছিল। জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে সেনাবাহিনীর হাতে হস্তান্তরের ঘটনাটি বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে পরিগণিত। গবেষক এবং ঐতিহাসিকদের মতে তাকে সামরিক ট্রাকে তোলার সময় তিনি স্পষ্টভাবে বুঝেছিলেন যে তার চূড়ান্ত পরিণতি কী হতে যাচ্ছে। সামরিক নথিতে দাবি করা হয়, মঞ্জুরকে যখন সেনানিবাসে নিয়ে আসা হচ্ছিল তখন পথিমধ্যেই কিছু বিক্ষুব্ধ সৈনিক অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। সরকারি ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপতির হত্যাকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ সৈনিকদের রোষানলে পড়েই জেনারেল মঞ্জুরের মৃত্যু ঘটেছিল। কিন্তু দেশি বিদেশি অসংখ্য ঐতিহাসিক ও গবেষক সরকারের এই আনুষ্ঠানিক দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। লরেন্স লিটশোলস জোরালো যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে জেনারেল মঞ্জুরের মৃত্যু কোনো বিক্ষুব্ধ সৈনিকের আকস্মিক আক্রমণ ছিল না, বরং এটি ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঠান্ডা মাথায় সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিহাসবিদরা প্রশ্ন তুলেছেন, একজন শীর্ষ জেনারেলকে কেন বিচারের মুখোমুখি না করে বিনা বিচারে হত্যা করা হলো? অ্যান্থনি মাসকারেনহাস দাবি করেন, মঞ্জুরকে বাঁচিয়ে রাখা হলে সামরিক আদালতে তার জবানবন্দির মাধ্যমে অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার নাম বেরিয়ে আসার সম্ভাবনা ছিল, যারা এই বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। এই চাঞ্চল্যকর সত্য চিরতরে গোপন করার জন্যই তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়। জেনারেল মঞ্জুরের এই রহস্যজনক মৃত্যু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাকে আরও ধোঁয়াশাচ্ছন্ন করে তোলে এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের পরিচয় আড়াল করে। অধ্যায় 7, বিচার প্রক্রিয়া, তদন্ত এবং অমীমাংসিত বিতর্ক। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং মেজর জেনারেল আবুল মঞ্জুরের মর্মান্তিক মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এক ভয়াবহ শূন্যতা এবং চরম অস্থিতিশীলতা নেমে আসে। এই জোড়া হত্যাকাণ্ডের পর রাষ্ট্রযন্ত্রের প্রধান মনোযোগ নিবদ্ধ হয় চট্টগ্রাম বিদ্রোহের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার দিকে। সামরিক ইতিহাসবিদ এবং আইন বিশেষজ্ঞদের মতে 29 মের ঘটনার পর সরকারের পক্ষ থেকে যে তদন্ত এবং বিচার প্রক্রিয়া পরিচালনা করা হয়েছিল তা স্বাধীন বাংলাদেশের বিচারিক ইতিহাসে এক অত্যন্ত বিতর্কিত এবং রহস্যাবৃত অধ্যায় হিসেবে পরিগণিত। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত দ্রুততার সাথে একটি সামরিক ট্রাইব্যুনাল বা ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল গঠন করা হয়। এই কোর্ট মার্শালের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয় মেজর জেনারেল আব্দুর রহমানকে। প্রখ্যাত সাংবাদিক ও গবেষক অ্যান্থনি মাসকারেনহাস তার গবেষণালব্ধ গ্রন্থ বাংলাদেশ আ লিগাসি অব ব্লাড বইয়ে উল্লেখ করেছেন, এই বিচার প্রক্রিয়াটি পরিচালিত হয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে এবং স্বাভাবিক আইনি প্রক্রিয়ার প্রায় সমস্ত রীতিনীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কঠোর সামরিক পাহারায় এই গোপন বিচার কাজ শুরু হয়।
ঐতিহাসিক নথিপত্র এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো বেসামরিক আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। এমনকি তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় সাক্ষীদেরও ট্রাইব্যুনালে হাজির করার অনুমতি প্রদান করা হয়নি। এই চরম একতরফা বিচার প্রক্রিয়ার শুরু থেকেই দেশি বিদেশি অসংখ্য রাজনৈতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার কর্মীদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছিল। সরকারের পক্ষ থেকে সেই সময় একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়, যেখানে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সমস্ত দায়ভার নিহত জেনারেল মঞ্জুর এবং তার অনুগত কয়েকজন সেনা কর্মকর্তার উপর চাপিয়ে দেওয়া হয়। অফিসিয়াল ভাষ্য অনুযায়ী এটি ছিল কেবলই কিছু উচ্চাকাঙ্ক্ষী ও পথভ্রষ্ট সামরিক কর্মকর্তার ক্ষমতা দখলের এক ব্যর্থ চেষ্টা। কিন্তু স্বাধীন গবেষক এবং ঐতিহাসিকদের মতে সরকারের এই তদন্ত প্রতিবেদনটি ছিল অসংখ্য অসঙ্গতি এবং স্ববিরোধিতায় পরিপূর্ণ। গবেষক লরেন্স লিফশুলস তার একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে অত্যন্ত জোরালো যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সামরিক ট্রাইব্যুনালটি মূলত প্রকৃত সত্য উদ্ঘাটনের পরিবর্তে প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। অভিযুক্ত কর্মকর্তাদের জবানবন্দি এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি, যা এই বিচারের স্বচ্ছতা নিয়ে বিশাল প্রশ্নবোধক চিহ্নের সৃষ্টি করে। ইতিহাসবিদদের মতে ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযুক্তদের যে তড়িঘড়ি করে বিচারের মুখোমুখি করা হয় তা সামরিক আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন ছিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য গ্রন্থে উল্লেখ করেছেন যে এই বিচারের রায় আগে থেকেই নির্ধারিত ছিল এবং ট্রাইব্যুনাল কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র পালন করেছে। 1981 সালের সেপ্টেম্বর মাসে এই প্রহসনমূলক বিচারের চূড়ান্ত রায় কার্যকর করা হয়। মোট 13 জন মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অসংখ্য সেনা সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর রহমান খান তার বিশ্লেষণে দেখিয়েছেন যে এই 13 জন কর্মকর্তার ফাঁসি সামরিক বাহিনীর ভেতরে মুক্তিযোদ্ধা এবং প্রত্যাগত অফিসারদের মধ্যকার দ্বন্দ্বকে চিরতরে একটি অমোচনীয় বিভাজনে পরিণত করে। ফাঁসিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবার এবং আত্মীয় স্বজনরা বারবার অভিযোগ করেছেন যে তাদের প্রিয়জনদের সম্পূর্ণ অন্যায়ভাবে এবং কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হত্যা করা হয়েছে। ফাঁসির রায় কার্যকর করার প্রক্রিয়াটিও ছিল অত্যন্ত অমানবিক এবং অস্বাভাবিক দ্রুততার সাথে সম্পন্ন। সুপ্রিম কোর্টে আপিল করার যে সাংবিধানিক অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, এই সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে সেই অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। ইতিহাসবিদদের মতে এই দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের পেছনে প্রধান উদ্দেশ্য ছিল প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণ চিরতরে ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে কখনোই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হতে না পারে। সবচেয়ে বড় বিতর্ক এবং অমীমাংসিত প্রশ্নটি তৈরি হয়েছিল মেজর জেনারেল আবুল মঞ্জুরের মৃত্যু নিয়ে। সরকার এবং সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি করা হয়েছিল বিক্ষুব্ধ সেনা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে জেনারেল মঞ্জুর নিহত হয়েছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন স্বাধীন তদন্ত এবং ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এই সরকারি দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। অ্যান্থনি মাসকারেনহাস অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে জেনারেল মঞ্জুরকে পেছন থেকে মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল, যা কোনোভাবেই বিক্ষুব্ধ জনতার এলোপাতাড়ি গুলির আঘাত হতে পারে না। এটি ছিল একটি সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ইতিহাসবিদরা প্রশ্ন তুলেছেন, কেন একজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে পুলিশ হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং কেনই বা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো? অনেক বিশ্লেষক মনে করেন যে জেনারেল মঞ্জুরকে যদি ট্রাইব্যুনালে দাঁড় করানো হতো তবে তিনি হয়তো এমন সব উচ্চপদস্থ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করে দিতেন যারা এই বিশাল ষড়যন্ত্রের মূল রূপকার ছিলেন। এই সামরিক বিচার এবং জেনারেল মঞ্জুরের মৃত্যু নিয়ে সৃষ্ট বিতর্ক স্বাধীন বাংলাদেশের সামরিক ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। তদন্তের নামে যা করা হয়েছিল তা মূলত সত্যকে চাপা দেওয়ার এক রাষ্ট্রীয় কৌশল ছাড়া আর কিছুই ছিল না বলে অনেক গবেষক দাবি করেন। লরেন্স লিফশুলস তার দীর্ঘ গবেষণায় এমন কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন যা সরকারি শ্বেতপত্রের বয়ানকে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণ করে। তার মতে 29 মের রাতে
চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল সামরিক বাহিনীর ভিতরে দীর্ঘকাল ধরে চলতে থাকা এক বৃহত্তর ষড়যন্ত্রের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এই ষড়যন্ত্রের শেকড় চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে ঢাকার ক্ষমতার শীর্ষ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত তাড়াহুড়ো করে ফাঁসি কার্যকর করার মাধ্যমে সেই শেকড় পর্যন্ত পৌঁছানোর সমস্ত রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া হয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর গঠিত সামরিক আদালতগুলোর কার্যক্রম নিয়ে পরবর্তী দশকগুলোতেও অসংখ্য প্রশ্ন উত্থাপিত হয়েছে। আইনজীবীরা এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার দাবি করেছেন যে 13 জন সামরিক কর্মকর্তার ফাঁসির ঘটনা ছিল মূলত বিচারিক হত্যার এক চরম দৃষ্টান্ত। তৎকালীন সেনাপ্রধান এবং ক্ষমতার কেন্দ্রে থাকা অন্যান্য সামরিক কর্মকর্তারা নিজেদের রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্যই কি এই নির্মম পথ বেছে নিয়েছিলেন? সেই প্রশ্নটি ইতিহাসের পাতায় আজও এক জ্বলন্ত জিজ্ঞাসা হয়ে আছে। অ্যান্থনি মাসকারেনাসের মতে এই প্রহসনমূলক বিচার এবং তাড়াহুড়ো করে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত প্রমাণ করে যে আসল সত্য কখনোই আলোর মুখ দেখুক তা সে সময়ের সামরিক কর্তা ব্যক্তিরা চাননি। ফলে জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের প্রকৃত বিচার কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। তদন্তের নামে কেবল কিছু নির্ধারিত ব্যক্তিকে বলির পাঠা বানানো হয়েছিল। এই অমীমাংসিত সত্যগুলো এবং বিচার প্রক্রিয়ার সীমাহীন অসঙ্গতি পরবর্তীকালে ঐতিহাসিকদের জন্য এক বিশাল বিতর্কের ক্ষেত্র প্রস্তুত করে। প্রকৃত অপরাধী কে ছিল, কার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং কেন সামরিক গোয়েন্দারা সম্পূর্ণ নীরব ছিল, সেই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা প্রতিনিয়ত নতুন নতুন তত্ত্বে উপনীত হয়েছেন। এই দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বিতর্ক আজও অমীমাংসিত অবস্থায় চলমান রয়ে গেছে। অধ্যায় 8, ঐতিহাসিক বিতর্ক, অমীমাংসিত প্রশ্ন এবং উত্তরাধিকার। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় 4.5 দশক অতিক্রান্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই মর্মান্তিক ঘটনাটি আজও এক গভীর রহস্য এবং অমোচনীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ঐতিহাসিকদের দীর্ঘমেয়াদী পর্যালোচনায় দেখা যায় 1981 সালের 30 মে চট্টগ্রামের সেই অভিশপ্ত ভোটটিতে মূলত কী ঘটেছিল এবং এর পেছনে প্রকৃত আন্তর্জাতিক বা জাতীয় ষড়যন্ত্র কী ছিল তা নিয়ে আজও কোনো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক গবেষক এবং ইতিহাসবিদরা এই হত্যাকাণ্ডকে কেবল কিছু উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তার ক্ষমতা দখলের ব্যর্থ চেষ্টা হিসেবে দেখতে নারাজ। লরেন্স লিফশুলস এবং অ্যান্থনি মাসকারেনাসের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুসন্ধানী সাংবাদিকেরা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক সমীকরণ এবং তৎকালীন ঠান্ডা যুদ্ধের রাজনীতির প্রভাবকে অত্যন্ত গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছেন। অনেক গবেষক যুক্তি দেন যে জিয়াউর রহমান তার শাসনকালে যে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং নিজস্ব অর্থনৈতিক স্বনির্ভরতার পথ গ্রহণ করেছিলেন তা সেই সময়ে অনেক পরাশক্তির স্বার্থের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল। ঐতিহাসিক দলিলপত্রের অভাব এবং সরকারি তদন্তের অস্বচ্ছতা এই তত্ত্বগুলোকে আরও বেশি জোরদার করেছে। ফলে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রকৃত নেপথ্য নায়কদের পরিচয় আজও এক ধোঁয়াশাচ্ছন্ন রহস্য হিসেবে রয়ে গেছে। এই ঘটনার সাথে জড়িত রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগগুলোও ইতিহাসের পাতায় অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। তৎকালীন বিএনপির ভেতরে এবং বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক শক্তি জিয়াউর রহমানের মৃত্যুর পর কিভাবে লাভবান হয়েছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জিয়াউর রহমানের শাসনামলে সামরিক বাহিনীর ওপর যে বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছিল তা সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি বড় অংশ ভালোভাবে গ্রহণ করেনি। জিল্লুর রহমান খান তার গবেষণায় উল্লেখ করেছেন যে সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতায় আরোহণের পথটি জিয়াউর রহমানের অকাল মৃত্যুর ফলে অভাবনীয়ভাবে সুগম হয়েছিল। যদিও এরশাদের সরাসরি সম্পৃক্ততার কোনো অকাট্য দলিলাদি আজ পর্যন্ত জনসমক্ষে আসেনি, তবুও অনেক গবেষক মনে করেন যে ঘটনার পরবর্তী দ্রুত প্রশাসনিক পরিবর্তন এবং চট্টগ্রাম বিদ্রোহ দমনে তার গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত পরিকল্পিত ছিল। জেনারেল মঞ্জুরের দ্রুত এবং রহস্যময় মৃত্যুর ঘটনাটি এই সন্দেহের দোলাচলকে আরও তীব্রতর করেছে। ঐতিহাসিকরা প্রশ্ন তুলেছেন, মঞ্জুরের জীবিত থাকা কি তাহলে তৎকালীন ক্ষমতার ভারসাম্যের জন্য এক বড় ধরনের হুমকি ছিল? এই প্রশ্নটি ইতিহাসের পাতায় আজও এক জ্বলন্ত জিজ্ঞাসা।
জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং তার শাসনকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দৃষ্টিভঙ্গির এক বিরাট ফারাক পরিলক্ষিত হয়। একদিকে তার সমর্থক এবং অনুসারীদের মতে তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি, যিনি মুক্তিযুদ্ধের পরবর্তী এক গভীর অন্ধকার সময়ে জাতিকে এক নতুন দিশা ও আত্মপরিচয় দান করেছিলেন। তার ১৯ দফা কর্মসূচি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনকে তারা বাংলাদেশের রাজনৈতিক বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন। অন্যদিকে তার সমালোচকদের মতে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী শক্তির পুনর্বাসন করেছিলেন এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের সংস্কৃতির জন্ম দিয়েছিলেন। এই আদর্শিক বিভাজন মূলত বাংলাদেশের রাজনীতিতে আজও এক গভীর মেরুকরণ সৃষ্টি করে রেখেছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডকে ঘিরে যে রহস্যের জাল তৈরি হয়েছে তা এই রাজনৈতিক মেরুকরণকে আরও অনেক বেশি ত্বরান্বিত করেছে। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে এই হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করেছে, যা দীর্ঘমেয়াদে নিরপেক্ষ ঐতিহাসিক বিশ্লেষণের পথকে আরও রুদ্ধ করে দিয়েছে। ইতিহাসবিদদের মতে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সত্যকে যখন দামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তখন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিভ্রান্তি ছাড়া আর কিছুই বয়ে আনে না। সামরিক ইতিহাসবিদদের মতে এই ট্র্যাজেডির সবচেয়ে বড় শিক্ষা হল সামরিক বাহিনীর ভেতরে পেশাদারিত্ব এবং চেইন অফ কমান্ডের অখণ্ডতা বজায় রাখার অপরিহার্যতা। চট্টগ্রাম বিদ্রোহ এবং তার পরবর্তী বিচার প্রক্রিয়ার অসামঞ্জস্যতা প্রমাণ করে যে যখনই একটি সামরিক বাহিনী রাজনীতির আবর্তে জড়িয়ে পড়ে তখনই সেই বাহিনীর শৃঙ্খলা এবং সামগ্রিক কাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। জিয়াউর রহমান নিজে একজন সামরিক কর্মকর্তা হয়েও বেসামরিক রাজনীতির আবর্তে সামরিক বাহিনীকে যে পরিমাণ অন্তর্ভুক্ত করেছিলেন তা শেষ পর্যন্ত তার নিজের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে অনেক সমরবিদ মনে করেন। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের এক দীর্ঘমেয়াদী ধারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রভাব পরবর্তী কয়েক দশক ধরে দেশের জাতীয় রাজনীতিতে বিদ্যমান ছিল। গবেষক মার্কাস ফ্রান্ডা তার গবেষণায় দেখিয়েছেন জিয়াউর রহমানের মৃত্যু বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার পরিবর্তে দীর্ঘ এক সামরিক শাসনের চক্রে আটকে দিয়েছিল, যা থেকে উত্তরণের জন্য জাতিকে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবন এবং তার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে ঐতিহাসিক বিতর্কের কোনো সমাপ্তি নেই। তবে একটি বিষয়ে অধিকাংশ গবেষক একমত যে তার মৃত্যু ছিল বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক মোড়। তার শাসনামলে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি স্থাপিত হয়েছিল তা আজকের বাংলাদেশের জন্য কতটা কার্যকর বা ক্ষতিকর ছিল তা নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়ায় এক ভয়াবহ আঘাত হিসেবে পরিগণিত হয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য আজও দেশের ভেতর থেকে বারবার দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় পর্যায় থেকে কখনো কোনো কার্যকর বা গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠিত হয়নি। বিচার বিভাগীয় বা ঐতিহাসিক তদন্তের অভাবে জিয়াউর রহমানের মৃত্যুর পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তা আজও সম্পূর্ণভাবে পূরণ হয়নি। ইতিহাসবিদরা মনে করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রকৃত সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই ক্ষতটি কখনো সম্পূর্ণ শুকাবে না। বর্তমানে আমরা যখন সেই সময়ের দিকে ফিরে তাকাই তখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাটিকে কেবল একটি সামরিক অভ্যুত্থান হিসেবে দেখা হয় না, বরং এটিকে দেখা হয় একটি রাষ্ট্রীয় অস্থিরতার চরম প্রকাশ হিসেবে। সমসাময়িক রাজনৈতিক ইতিহাস গবেষণায় দেখা যায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল তা ছিল অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক দানবের মতো। সামরিক আইন, রাজনৈতিক দলের গঠনতন্ত্রে পরিবর্তন এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন নতুন সমীকরণের উদ্ভব সবকিছুই সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ বা পরোক্ষ ফল। ইতিহাসবিদরা আজও নতুন নতুন তথ্যের সন্ধানে নথিপত্র ঘেঁটে চলেছেন। বিদেশের বিভিন্ন আর্কাইভে থাকা গোপন নথিপত্র যদি ভবিষ্যতে কখনো উন্মুক্ত করা হয় তবে হয়তো জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে থাকা সেই কুশীলবদের নাম জানা সম্ভব হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা ক্ষীণ। জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের এক অকুতোভয় সেনানী, যার অকাল প্রস্থান পুরো জাতিকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। তার এই জীবন এবং মৃত্যুর কাহিনী আগামী দিনের গবেষক ও ইতিহাসবিদদের জন্য এক অবিরাম চর্চার বিষয় হয়ে থাকবে। সত্যের অনুসন্ধান এবং ইতিহাসের নিরপেক্ষ পর্যালোচনাই হল এই ট্র্যাজেডির প্রকৃত উত্তরাধিকার, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মানদণ্ডকে ভবিষ্যতে হয়তো আরও উন্নত করবে।
পরিশেষে এটাই বলা যায় যে ইতিহাস কখনো মিথ্যাকে চিরস্থায়ী হতে দেয় না, বরং সময়ের স্রোতে সত্যের আলোয় উদ্ভাসিত হয় অনাগত দিনের গর্ভে থাকা সবটুকু রহস্যময় ইতিহাস। বন্ধুরা, আমাদের ইতিহাসের এই অন্ধকার অধ্যায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড আজও আমাদের অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ক্ষমতার এই রক্তাক্ত রদবদল আমাদের কি শিখিয়েছে? ইতিহাসের এই ক্ষত কি কেবলই অতীত, নাকি এর রেশ আমাদের বর্তমানকেও প্রতিনিয়ত প্রভাবিত করছে? আপনাদের কি মনে হয়, ইতিহাসের এই সত্য অনুসন্ধানে আমরা কি সত্যিই সফল হতে পেরেছি, নাকি এখনও অনেক কিছুই পর্দার আড়ালে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।